দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন সিদ্ধার্থদের পরিচালনা, ফারহান হাসান উপস্থাপনা, আমেরিকা থেকে সরাসরি আয়োজন বিশ্ব বাংলার কৃত্তিকা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ জন্মদিন আমেরিকা। I will wish a happy 4th of July for everyone that lives in the whole anti-United States of America and happy 4th of July. God bless America. আজকে আমেরিকার জন্মদিন। আমি এখানে আমেরিকার জন্মদিনের কথা বলছি, উল্লেখ করেছি এই জন্য যে গড ব্লেস আমেরিকা। এটা সরাসরি আমেরিকার থেকে সম্প্রচার। আর আমি নিজেও আমি বাংলাদেশ যতটুকু বুকে লালন করি, আমি আমেরিকাকে ততটুকু বুকে লালন করি। কারণ আমি এখানে অনেক ছোটবেলায় এসেছি। ছোটবেলা বলতে আমি 18.5 19 বছর বয়সে আমি আমেরিকা এসেছি। তা ওই জন্যই আমি সবসময় বলি গড ব্লেস আমেরিকা, গড ব্লেস বাংলাদেশ। আমার জন্য দুটোই সমান। দর্শক মণ্ডলী, আজকে আমার সাথে এখানে ৩ জন অতিথি আছেন। আমি একে, একে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি ১ম এ পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের ১ম অতিথি আমাদের সোমা আইচ, বাচিক শিল্পী, ভারত। অতিথি তাপস পাল, বাচিক শিল্পী, ভারত। চৌধুরী। অতিথি সরি, আম সরি, চৌধুরী, তাপস চৌধুরী। আহ ও অদিতি অমৃতা রাজ, বাংলাদেশ, আবৃত্তি শিল্পী। সবাই কেমন আছে তোমরা? খুব ভালো আছি ভালো এই আছি। মুহূর্তে অন্তত। হ্যাঁ, হ্যাঁ, এই আমারও খুব খারাপ ভালো ভাবলেই লাগছে। খারাপ। হ্যাঁ, খারাপ হ্যাঁ, ভাবলেই খারাপ। খুব ভালো লাগছে তোমাদের তিনজনকে একসাথে দেখে। অদিতি, সোমাদি এবং তাপস চৌধুরী। তোমাদের তিনজনকে দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আমার সকালটাই ভালো হয়ে গেল আজকে। আমরা এখানে তোমাদের সাথে অনেক গল্প করব, আবৃত্তি শুনবো এবং আমাদের দর্শকদেরকে সুন্দর সুন্দর আবৃত্তি উপহার দেব আমরা। তাহলে আমি প্রথমেই চলে যাচ্ছি আহ, অদিতি সমাদির কাছে, সমাইচের কাছে। দিদি, কেমন আছো তুমি? এই এই মুহূর্তে কেমন আছো? এই মুহূর্তে আসলে তাপস যে বলে দিল ভালো আছি, আসলে সত্যি তাই। মনটাকে আমাদের ভালো রাখতেই হবে, ভালো না রেখে উপায় নেই। কারণ যে অবস্থায় আমরা চলেছি, যদি আরো বেশি মনের মধ্যে অন্ধকার জমিয়ে রাখি, তো মনে হয় যেন এমনি চার দেওয়ালের মধ্যে বন্দি। কাজ করছি, সবই করছি সময় বা প্রয়োজনে, কিন্তু একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছি। তো তো সেই জন্য সত্যি সত্যি নিজেকে বলতে হবে ভালো আছি, ভালো থেকো, এবং সবাইকেই ভালো থাকার কথাই বলবো। আর হ্যাঁ যেটা দিদি। তুমি বললে অনুষ্ঠানের শুরুতেই, উম আমেরিকার জন্মদিন, আমিও উইশ জানাই, শুভ জন্মদিন। বাহ, ধন্যবাদ দিদি। তুমি আজকে আমাদেরকে কি শোনাবে? তুমি শোনাও, তারপর আমি তাপসের কাছে চলে যাব, তারপরে আমি অদিতির কাছে চলে যাব। তুমি ফার্স্টে শুরু করো, কি দিয়ে শুরু করবে? আসলে এখন তো প্রচন্ড বর্ষা, আর কি বলবো, আজকে সারাদিন ভীষণ ভাবে বৃষ্টি পড়েছে আমাদের এখানে, প্রচন্ড বৃষ্টি। তো এই বৃষ্টির এই মৌসুমে অন্য কোনো কবিতা যেন মাথায় আসে না, বর্ষা কবিতাই আমার আহ আহ, চয়নে বেশিরভাগই কিন্তু বর্ষা কবিতাই থাকবে। আমি শুরু করব আমাদের কবিগুরুকে দিয়ে। খুব কমন কবিতা, কিন্তু আমার ভীষণ প্রিয় কবিতা, আষাঢ়। নেইলে নবক্ষণে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে। ওগো, আজ তোরা যাসনে ঘরেরও বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে, দেখ চাহিরে। ওগো, আজ তোরা যাসনে ঘরেরও বাহিরে। ওই ডাকে শোনো, ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এখনই আঁধার হবে, বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়, ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরছে কি। রাখাল বালক কি জানি কোথায়, সারা দিন আজি খোয়ালে। এখনই আঁধার হবে, বেলাটুকু পোহালে। শোনো শোনো, ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে।
খেয়া পারাপার বন্ধ হয়েছে আজি রে, উবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বহিয়া উঠে পড়ে ঢেউ, দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজি রে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজি রে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরেরও বাহিরে, আকাশ আঁধার বেলা বেশি আর নাহি রে, ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচুল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল, ওই বেণুবন দুলে ঘন ঘন, পথবাসে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরেরও বাহিরে, তোরা যাসনে ঘরেরও বাহিরে। খুব সুন্দর ধন্যবাদ। দিদি, খুব সুন্দর হয়েছে। আষাঢ়ের কবিতা। এখন তো বৃষ্টি চলছে। এখন আমি চলে যাচ্ছি তাপস চৌধুরীর কাছে। বেশ। সোমা বৃষ্টির কথা বলছেন, বর্ষার কথা বলছেন, তো আমার এখানেও তো বৃষ্টি হয়েছে। আমারও তো বর্ষার কথা, বৃষ্টির কথা বলতে ইচ্ছে করবে তাপস, কবিতায়। তুমি কি কলকাতায় থাকো? মেন কলকাতা? আমি কলকাতাতে থাকি, একদম আচ্ছা দক্ষিণ কলকাতায়। আচ্ছা। হ্যাঁ, আমরা তাহলে কিন্তু একটা কথা বলি, আমরা কিন্তু একটু না জেনেই পড়েছি, তাপসেরও হলুদ ছোঁয়া আছে, আমারও কিন্তু ছোঁয়া খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাহ! কদম কদম এটা তো জানো দিদি, কদমের সাথে বর্ষার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, 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 তা কদম ফুল হলুদ, তোমরাও বর্ষার সাথে মিল রেখে হলুদই পড়েছো। নট ব্যাড, একদমই মিলে গেল। হ্যাঁ, তাহলে তাপস কি বলেন? আমি এই কদম আর বর্ষাকে মিলিয়ে দেব। খুব ছোট্ট ছোট্ট দুটো কবিতা, দুটো সময়ে লেখা, দুটো চলনে লেখা, বাহ, একদম ছোট্ট ছোট্ট দুটো কবিতা। প্রথমে অবশ্যই। রবীন্দ্রনাথ ঠাকুর এবং পরে শিবাশিস মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথের সানাই কাব্যগ্রন্থ থেকে দেওয়া দেওয়া। বাদল দিনের প্রথম কদম ফুল, আমায় করেছ দান, আমি তো দিয়েছি ভরা শ্রাবণের মেঘমল্লার গান, সজল ছায়ার অন্ধকারে ঢাকিয়া তারে এনেছি সুরের শ্যামল ক্ষেতের প্রথম সোনার ধান। আজ এনে দিলে যাহা হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। স্মৃতি বন্যার উছল প্লাবনী, আমার এ গান শ্রাবণে শ্রাবণে ফিরিয়া ফিরিয়া বাহিবে তরণী, ভরি তব সম্মান। বাদল দিনের প্রথম কদম ফুল, আমায় করেছ দান, আমি তো দিয়েছি ভরা শ্রাবণের মেঘমল্লার গান। বৃষ্টি একটা মেয়ের নাম, বাদল একটা ছেলে। বৃষ্টি বাদল বললে তারা ফোঁটায় ফোঁটায় মেলে। এক ফোঁটা যায় ধানের ক্ষেতে, একটা পরে জলে, টাপুর টুপুর গান শুরু হয় কলকাতা অঞ্চলে। টাপুর একটা ছেলের নাম, টুপুর একটা মেয়ে, দুজন দুটো লাইফ কাটায় হোটেলে গান গেয়ে। টাপুর যখন গিটার বাজায়, টুপুর যখন গায়, স্বপ্ন তখন ফোঁটায় ফোঁটায় ঘর বাড়ি বানায়। এক ফোঁটা যায় কেজি স্কুলে, একটা মায়ের কোলে, গান বাজনা ভাসিয়ে ওদের সংসার টলমলে। এইটুকুই। আচ্ছা। আমার মানে এত ভালো লেগেছে যে বিশেষ করে এই লাস্টের মানে পরের কবিতাটা, টাপুর টুপুর। আম, অদিতি কি, আমি এখন অদিতির কাছে চলে যাব। হ্যাঁ, অদিতি কেমন আছো তুমি? আবারও জিজ্ঞেস করলাম, ঢাকাতে তো লকডাউন চলছে। হ্যাঁ, ভালো আছি, সুস্থ আছি, যাক। কিন্তু মন ভালো নেই। বৃষ্টি না। হচ্ছে, কিন্তু আমি বেরোতে পারছি না। মানে আগে কোথাও বেরোলে কোথাও বেরোলে মানে বৃষ্টির সময় ভিজে ভিজে ঘরে ফিরতাম। হ্যাঁ, আমার ভেজা নিষেধ, আমার একটু ভিজলে অসুবিধা হয়, আচ্ছা। কিন্তু ভিজে ভিজে ফিরতাম। তো ওইটা খুব মানে মিস নিষিদ্ধ, করছি বলা যায়। হ্যাঁ, নিষিদ্ধ খুব জিনিসের মনে প্রতি, পড়ছে।
নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি, এই জন্যই। বেশি থাকে, হ্যাঁ। এটা সবারই। হ্যাঁ। আজকে কি শোনাবে আমাদেরকে? শোনা। আহ আজকে শোনাবো মহাদেব সাহার প্রেমের কবিতা। যদিও আমার অবস্থান থেকে মন ভালো না থাকা আর মহাদেব সাহার মন ভালো না থাকার মধ্যে পার্থক্য আছে। তার জন্য প্রেম, কিন্তু আমার জন্য এই শাটডাউনটা বিষাদ। তো মহাদেব সাহার মন ভালো নেই। ঠিক। বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই। ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা, সারাদিন ডাকি, সাড়া নেই। একবার কেউ ফিরেও চায় না, পথ ভুল করে চলে যায়, এদিকে আসে না। আমি কি সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে? এই শূন্য ঘরে, এই নির্বাসনে কত কাল আর কত কাল। আজ দুঃখ ছুঁয়েছে ঘর বাড়ি, উদ্যানে উঠেছে ক্যাকটাস। কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই। শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি। টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত। ডাকতে ডাকতে এক শেষ। কেউ ডাক শোনে না, কেউ ফিরেও তাকায় না। এই হীন ঘরে, ভাঙা চেয়ারে একা বসে আছি। এ কি শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর? এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা? তবু মানুষ বেঁচে থাকতে চায়, আমি বেঁচে থাকতে চাই। আমি ভালোবাসতে চাই পাগলের মতো। ভালোবাসতে চাই, এই কি আমার অপরাধ? আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক। মন ভালো নেই, মন ভালো নেই। তোমার আসার কথা ছিল, আমার যাওয়ার কথা ছিল। আসা যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিল। সেসব কিছুই হলো না, কিছুই হলো না। আমার ভেতরে শুধু 1 কোটি বছর ধরে অশ্রুপাত, শুধু হাহাকার, শুধু শূন্যতা, শূন্যতা। তোমার শূন্য পথের ধারে তাকাতে তাকাতে 2 চোখ অন্ধ হয়ে গেল। সব নদী পথ বন্ধ হলো, তোমার সময় হলো না। আজ সারাদিন বিষাদ পর্ব, সারাদিন তুষারপাত। মন ভালো নেই, মন ভালো নেই। মন ভালো নেই, ধন্যবাদ। এ কথাটা বলতে নেই। সবসময় হাসি খুশি থাকবে, সবার জন্যই এই মেসেজ। মন ভালো নেই, এই কথাটা জানাতেও নেই, বলতে নেই। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আহ, ধন্যবাদ অদিতি তোমাকে। তা আমি এখন চলে যাচ্ছি সমাধির কাছে। সমাধি আছো? হ্যাঁ, হ্যাঁ, আছি, আছি। হ্যাঁ। না, থাকবে তো অবশ্যই, যতক্ষণ আমাদেরকে এ প্রযুক্তি একসাথে করেছে ততক্ষণই আমরা একসাথে অবশ্যই। থাকবো। এখন আমাদেরকে কি শোনাবে তুমি? এখন পরপর দুটা করে আমি সবার থেকে শুনবো, কারণ একটা করে আমার দর্শকদের মন ভরে না, আমি জানি। পরপর দুটা শোনাও, তারপর আমি তাপসকে বলবো পরপর দুটা শোনাতে। সবাইকে এটাই বলবো, দুটা আচ্ছা, শোনাতে। ঠিক আছে। তাহলে পরপর দুটো শোনাতে হলে আমার কাছে যে দুটো ছোট ছোট, একদমই ওই যে বললাম আজকে একটু বর্ষা ছেড়ে নড়তে পারছি না। না না, অবশ্যই অবশ্যই। আমার প্রিয় কবি একজন রেহান কৌশিক, তার লেখা SMS কবিতার দুটো ছোট ছোট অংশ আমি শোনাচ্ছি। কতদিন পর ভিতরের ঘর রঙিন আবির মাখলো, কতদিন পর তোর অক্ষর মেঘমল্লারে ডাকলো, কতদিন পর ইনবক্স ছুঁলো তোর লেখা SMS, কতদিন পর মন খারাপেরা হচ্ছে নিরুদ্দেশ। তোর SMS এ এ শহরে আজ বসন্ত নাকি বৃষ্টিটা বর্ষার,
আমি তো দেখছি মেঘলা আকাশ, দিকে দিকে ফোটা শিমুল পলাশ, মিলে মিশে একাকার। বৃষ্টি এবং আবিরের ডানা খুঁজে দেয় নাকি হারানো ঠিকানা? পারে কি ফোটাতে বহু বছরের স্মৃতির হাসনুহানা? উঠবে কি বেজে সেই চেনা সুর, কলেজের দিন, হলুদ দুপুর, বাঁশিতে 84 আর? আমি তো দেখছি মেঘলা আকাশ, দিকে দিকে ফোটা শিমুল পলাশ, মিলে মিশে একাকার। কতদিন পর ভিতরের ঘর রঙিন আবির মাখলো, কতদিন পর তোর অক্ষর মেঘু মল্লারে ডাকলো। খুব এখন সুন্দর। শুধুই কিপ্যাডে আঙুল, স্মার্টফোনে অনিমেষ চিঠির বদলে মাধবী লতাকে পাঠাচ্ছে SMS। রিপ্লাই দেব ভাবতেই দেখি দৃশ্যের মর্মর, বৃষ্টিতে আর অভিমানে সব ধুয়ে দেয় অক্ষর। রিপ্লাই হওয়া SMS হয়ে কলকাতাটাই উঠছে, পুরনো স্মৃতির আঙুল ধরে সে তোর ইনবক্স খুঁজছে। পেন্ডিং হয়ে উঠছে মেসেজ, স্পেস নেই মেমোরিতে। জানি তুই আর স্মৃতিদের ভার পারবি না তুলে নিতে। কলকাতা আজ তোর কেউ নয়, আমার একার ঘর। কলকাতা আজ মৃত্যু ডিঙিয়ে বাজেবার অবসর। এ শহর জানে বৃষ্টির গান, বসন্ত সন্ধ্যায় ওড়ায় আবির সুদূরের মেঘে, বর্ষার কবিতায়। কতদিন পর ভিতরের ঘর একা একা আজ কাঁদলো, কতদিন পর তোর অক্ষর স্মৃতিদের ডেকে আনলো। কতদিন পর ইনবক্স ছুঁলো তোর লেখা SMS। কতদিন পর, কতদিন পর মনে পড়ে অনিমেষ। কতদিন পর তোর ইনবক্স ছুঁলো SMS এ। কতদিন পর, কতদিন পর মনে পড়ে অনিমেষ। ভীষণ সুন্দর কথাগুলো, এত চমৎকার দিদি, খুব সুন্দর লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমার নিজেরই এত ভালো লাগে বলে আমি এটা হ্যাঁ, চয়নে রেখেছি। ধন্যবাদ তুমি আমাদের এখানে সেটা আবৃত্তি করার জন্য। ভীষণ সুন্দর কথাগুলো, এত সুন্দর, মানে হৃদয় ছুঁয়ে যায় প্রতিটা অক্ষর। হ্যাঁ, একদমই তাই। আহ আমি এখন চলে যাচ্ছি তাপস চৌধুরীর কাছে। আহ হ্যাঁ তাপস, হ্যাঁ মুগ্ধ হয়ে কবিতা শুনছিলাম। তা কালচারালি কি কি কাজের সাথে যুক্ত আছো তুমি, একটু বলো আমাদেরকে। হ্যাঁ এই মুহূর্তে যেহেতু আবৃত্তি করছি, তো আবৃত্তি আমার একটা ভীষণ ভালো লাগা জায়গা। তার সঙ্গে সঙ্গে আমি কলকাতার যে FM রেডিও আছে, সেখানে FM গোল্ড, তার একটি অন্যতম চ্যানেল, একদম সরকারি চ্যানেল, আমি সেখানে রেডিও জকি বলুন, উপস্থাপক বলুন, বাহ। সেই হিসেবে আছি। কলকাতা দূরদর্শন, সেখানে একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করি। আর মঞ্চ সঞ্চালনা, মঞ্চে আবৃত্তি, শ্রুতি অভিনয় এবং মঞ্চ থিয়েটার, একদম নাটক, পূর্ণাঙ্গ নাটক, এই সবটা নিয়েই থাকি আর কি। পুরো দমে বাচিক শিল্পী। না, অনেকে হ্যাঁ হয়তো মানে একটু কনফিউজ থাকে বাচিক শিল্পী হ্যাঁ এবং আবৃত্তি শিল্পীর ভিতরে হ্যাঁ, পার্থক্য কি। ঠিক জাস্ট ঠিক। আমি এই জন্যই তোমাকে বললাম যে পুরো দমে বাচিক শিল্পী। সব তা জায়গাগুলো যিনি কভার সব করেন। জায়গা, হ্যাঁ, হ্যাঁ এই জন্যই আমি বললাম, মানে আমার হ্যাঁ, দর্শকদের ঠিক। মানে সহজ করে বুঝিয়ে দিলাম যে আজকে যে বাচিক শিল্পী এবং আবৃত্তি শিল্পীর ভিতরে পার্থক্যটা কি। অনেকে হয়তো বুঝতে পারে না, তখন অনেকে হয়তো বলে যে আমাকে বাচিক শিল্পী বলেছো বা আমাকে আবৃত্তি শিল্পী বলেছো, কিন্তু আমি তোমার তোমার উত্তরটা দিয়ে আমি দর্শকদেরকে বুঝিয়ে দিলাম যে পুরো দমে বাচিক শিল্পী। এখন কি শোনাবে আমাদেরকে, কি আবৃত্তি আমি করবে? যে কবিতাটা শোনাবো এই মুহূর্তে, একটু আগে না একটা কমেন্ট দেখছিলেন, কেউ একজন লিখছেন যে বিষাদের কবিতা উচ্চারণ করলেও অদিতি কিন্তু খুব হাসি খুশি থাকে।
একটু আগে ফারহানাও বলছেন মন ভালো নেই বলতে নেই, আমাদের তো হাসি খুশি থাকতে হয়। আমি যেমন হাসি শুরুতেই খুশি বললাম যে থাকতে খারাপ হয়, ভাবলেই খারাপ, তাই না? খারাপ ভাবলেই তো খারাপ। হুম, এই পরপর প্রসঙ্গে দুটা আমার শোনাবে, কিন্তু পরপর হ্যাঁ দুটো ঠিক আছে, শোনাবে। হুম, ঠিক আছে। এই প্রসঙ্গে আবার অংশুমান করের একটি কবিতা প্রথমে বলবো আমি। কবিতার নাম হচ্ছে বাঁচা। প্রিয় জিনিস হারিয়ে ফেললে আর বাঁচা যাবে না, এইরকম মনে হলে ভুল মনে হয়। ছেলেবেলায় যে মার্বেল ছিল সবচেয়ে প্রিয়, তার রঙের ছিটে ফোটাও আর নেই জীবনে। কিন্তু খেলা আছে। ছোটবেলায় যে বন্ধু ছিল প্রাণাতি, এমনকি হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলেও তার সঙ্গে দেখা হয় না কোনো দিন, তবু আড্ডা জমে ওঠে। বিয়ে হারিয়ে ফেলার পরেও আমাদের কুসুমিতা বেঁচে রয়েছে প্রবল বিক্রমে। এমনকি সন্তানকে হারিয়ে ফেলার পরেও কোনো কোনো মা সিরিয়াল দেখেন। প্রিয় জিনিস হারিয়ে ফেললে আর বাঁচা যাবে না, এইরকম মনে হলে ভুল মনে হয়। আসলে জিনিস হারাতে হারাতেই মানুষ বেঁচে থাকে, কিন্তু স্বপ্ন হারিয়ে ফেলেছে যে মানুষ, সে আসলে বাজ পড়া তাল গাছ, দাঁড়িয়ে আছে কিন্তু মরে গেছে। এরই এই নাম স্বপ্নটাই বাস্তবতা। ঠিক তাই, ঠিক তাই। আর এই স্বপ্ন দেখে চলা, ওই স্বপ্ন দেখে চলা নিয়ে যখন ধরুন একদম এই করোনা বা কোভিড মহামারীটা এলো আমাদের এখানে, একদম প্রথম দিকে মনে হয়েছিল যে আমরা বোধহয় আবার সবাই এই কোভিডে আক্রান্ত হব এবং শেষ হয়ে যাব, আর কেউ বাঁচবো না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন মনে হয়েছিল যে যদি বেঁচে থাকি তাহলে বোধহয় এটা আমাদের পুনর্জন্ম, আরেকটা জন্ম। তো এই জায়গায় দাঁড়িয়ে কবি অমিত চক্রবর্তী, তারই একটি কবিতা অবতার। চারিদিকে ম ম করছে মৃত্যু, তার মধ্যে ধরো আজ তোমার পুনর্জন্ম। তুমি জাতিস্বর পূর্ব জন্মের ভুলগুলো শোধরাতে এসেছো এইবার। খুব দ্রুত সব শিখে বড় হয়ে যেতে হবে। এই জন্মে গাছকে তুমি একটু বেশি আদর করবে, স্নান করে আনন্দ পাবে সমবেত ঝর্ণায়। অন্যের হাসি দেখে তুমি আনন্দ পাবে, কান্না দেখলে কাঁধে হাত পাশে দাঁড়াবে। ভালোবাসা বলতে ছলনা বুঝবে না, ঘৃণ্যকে আলিঙ্গনের স্পৃহা হবে না স্বার্থ সিদ্ধিতে। এবার তুমি নিজের মধ্যে বিশ্ব দেখতে পাবে, বিশ্বের আয়নায় নিজেকে। এ ম ম মৃত্যুর মধ্যে আমি তাই সমস্ত পৃথিবীর মানুষের পুনর্জন্ম দেখি। সেই তো জীবিত ঈশ্বর নিজের, তার তো প্রণম্য সেই। কেউ কি আর ব্যায়াম ছাড়া নিজের পায়ে মাথা ঠেকায়, প্রণাম করে? ভেবে দেখো, এই নতুন জন্মে তোমায় অস্ত্র বানাতে হবে না, তোমায় ফুল ছিঁড়তে হবে না। নিরাভরণ সত্যে পথ হাঁটলেই তুমি আরো একটা ভালো জন্ম পেতে পারো। এসো, উদযাপনের প্রস্তুতি নিই, কানে কানে বলি শুভ পুনর্জন্ম নবাবতার। পারবে এই অবতার হতে, নাকি আবার মাথা ঝাড়া দিয়ে মৃত যাপন এই জীবনের পুরনো অভ্যাসগুলো আঁকড়ে কাটিয়ে দেবে সমূহ ধ্বংসের যাত্রায়? এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সেটাই, সেটাই শুনছিলাম যে মানে কথাগুলা চমৎকার এবং সত্য, ধ্রুব সত্য। খুব ভালো লাগলো তাপস, আমি আবার আসবো তোমার কাছে। আমি এখন চলে যাচ্ছি অদিতির কাছে। হ্যাঁ অদিতি, আবার ফিরে আসলাম তোমার কাছে। এখন কি শোনাবে আমাদেরকে? পরপর দুটা শোনাও তুমি, দুটা আবৃত্তি আচ্ছা, করো।
আমার শহরে বৃষ্টি হচ্ছে, আজকে একটু কম, গত 2 দিন অনবরত বৃষ্টি হয়েছে। তো আমাদেরও বৃষ্টি কালকে হচ্ছে। হয়েছে, আজকে আমাদের নেই, কিন্তু কালকে ভীষণ বৃষ্টি ছিল আমাদেরও। হঠাৎ করে, আমাদের তো আসলে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। বৃষ্টি আসছে। হ্যাঁ, বৃষ্টি না, এমনি তো আবহাওয়া দেখি, ওটা ওয়েদার চ্যানেলটা দেখে নেই, ফোনের ভিতরে দেখি, কিন্তু হঠাৎ করে কালকে বৃষ্টি আসার কথা ছিল না, মেঘলা হওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু বাইরে গেলাম, হঠাৎ দেখে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে, এত ভালো লাগলো। আমি আবার রেল লাভার সব সময়। আমার বৃষ্টি খুব ভালো লাগে। আচ্ছা, তুমি এখন শোনাও, আমার গল্প আরেকদিন করবো। তুমি আবৃত্তি তো শোনাও। বৃষ্টি হচ্ছে, তারপরও মানে কবি যেভাবে বলেছেন সেরকম বৃষ্টির জন্য আমারও প্রার্থনা। তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বৃষ্টির জন্য প্রার্থনা করছি। একবার বৃষ্টি হোক, অবিরাম বৃষ্টি হোক ঊষর জমিনে, নিরীহ রক্তের দাগ মুছে নিক জলের প্লাবন, মুছে নিক পরাজিত ব্যর্থ বাসনার গান, গ্লানির পৃথিবী। তুমি যদি বনস্পতি হও তবে প্ররোচনা দাও, বৃষ্টি হোক। বনভূমি বৃক্ষময় হাত তবে প্রসারিত করো, মেঘের জরায়ু ছিঁড়ে নামুক জলের শিশু, জন্মের চিৎকারে ভরে দিক অজন্মা ভুবন। বর্ষা মঙ্গল গান আজ আর কে গাবে এখানে? ধ্বংসেরও তো তবু কিছু অবশেষ থাকে, চিহ্ন থাকে। আমাদের তাও নেই, স্মৃতি নেই, চিহ্ন নেই, শূন্য গৃহাঙ্গন। কতিপয় রক্তপায়ী জীব, কতিপয় জন্মভোগ প্রাণী, রক্তের উৎসব খেলে আমাদের প্রাণের উঠোনে। বৃষ্টি হোক, একবার বৃষ্টি হোক, দ্বিধার আকাশ ছিঁড়ে ঝরুক প্রেরণা আর্দ্র জল। প্রাণের মন্দিরা আজ বাজাতে বাজাতে যাব মাটির নিকটে, যে মাটি উদম গায়ে শুয়ে আছে অজন্মা আধার, যে মাটি তামাটে তনু, ইতিহাস লেখে তার বুকের কাগজে। একাকী উড়ায় ধুলো, বিশাল বিক্ষোভে জালে বেদনার শিখা। ভালোবেসে প্রিয় সেই মাটির সিথানে যদি রেখেছি হৃদয়, তবে আজ বৃষ্টি হোক, অবিরল বৃষ্টি হোক ঊষর জমিনে, ধুয়ে যাক জমাট রক্তের দাগ, পরাজয় গ্লানির পৃথিবী। চমৎকার, খুব সুন্দর। পরে কি শোনাবে আরেকটা? আহ এবারে উম, শোনাচ্ছি রেজা খান রাজুর লেখা ডাস্টবিন। আমি ডাস্টবিন, আবর্জনা ফেলার নির্দিষ্ট আধার। পৌরসভার বড় কর্তার নির্দেশক্রমে এক মাথা ঝাঁঝরা চুল আর্টিস্ট পৃষ্ঠদেশে লাল কালির আঁচড়ে কি সুন্দর আঁক কেটে গেছে। আমাকে ব্যবহার করুন। আর্টিস্ট আমার সুপ্ত কথাই এঁকে গেছে। আমি চাই তোমরা আমায় ব্যবহার করো নিয়মিত। পচা দুর্গন্ধময় আবর্জনার স্তূপে স্তূপে ভরিয়ে দাও বক্ষ আমার। আমি গলিত আবর্জনার গন্ধ প্রাণ ভরে শুকি, আর ভাবি ধন্যী আমি, সার্থক জনম। আমাকে দিয়ে তোমাদের পরিবেশ সুন্দর হচ্ছে, মনোরম হচ্ছে, স্বাস্থ্যকর হচ্ছে। সকল কলঙ্ক আমার বুকে চাপিয়ে দিয়ে তোমরা দিব্যি সুখে সময়ের তরি বাইছ। এই তো আমার অনাবিল সুখ, আনন্দ অফুরন্ত। আমার বুকে খাদ্য খুঁজে ফিরে কাক, চিল, কুকুর, আরো কত নাম না জানা পশু পাখি। ক্ষতি নেই তাতে, দুঃখ নেই আমার। আবর্জনার পশু পাখি আবর্জনা ঘাঁটবেই। কিন্তু যখন দেখি রাস্তার ধারের ওই উলঙ্গ টোকায়
আহা, মানুষের সন্তান, দেহ অবয়ব, ভাঙা গাড়ির কাঠামো কিংবা মিউজিয়ামের কঙ্কাল, উদরে মরুভূমির উত্তাপ, শীর্ণ দুটি হাত, চতুষ্পদ কুকুরের পাশাপাশি অখাদ্য খুঁজে ফিরে আমার বক্ষের গোলা ঘরে। বড়ই দুঃখ হয় তখন, ব্যথা জাগে, বুক ভেঙে কান্না আসে মানুষের মতো। এবার চোখ দুটো এঁকে দাও আর্টিস্ট, পুঞ্জিত অশ্রু নির্গত হোক ঝর্ণা হয়ে। ধন্যবাদ। ধন্যবাদ অদিতি, তোমাকেও। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। দুটো কবিতাই খুব সুন্দর পড়েছো। আমি এখন চলে যাচ্ছি সমাধির কাছে। হ্যাঁ হ্যাঁ, দিদি, আবার শুনছিলাম। হ্যাঁ, আর হ্যাঁ, সবারটাই আর কি শুনছি, ভালো লাগছে, পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছে পড়তে পড়তে। হ্যাঁ, একদম সেটাই, মানে যে হয় বলে না, আমরা একটু ঘরোয়া পরিবেশ চাই অনুষ্ঠানের মধ্যে, যে একটা আন্তরিকতার ছোঁয়া, আন্তরিকতা। এইটা যেন এখন ছুঁয়ে গেছে প্রত্যেকের মধ্যে। নিজের নিজের মতন করে অনুষ্ঠানটা আমরা কিন্তু উপভোগ করছি। তা আসলে তো অবশ্যই। ফারহানার সঞ্চালনা এত আন্তরিক, সেজন্যই পরিবেশটা এরকম তৈরি হয়ে গেছে। একদম একদম। ধন্যবাদ তাপস, ধন্যবাদ তোমাকে। তোমরা তো এত আমার নিজের মানুষই সবাই, আমার বিশ্ব ঠিক বাংলা, তাই। আমার কীর্তিকার, সবাই নিজের মানুষ, যেটা সত্যি কথা। যে আহ আমি সবাইকে এখানে যারা আছে আমি নিজের পরিবারই মনে করি। এটা আমি মুখে বলার জন্য না, দিদি তো জানে আমি আসলে সবাইকে তাই মনে করি। আমার খুব ভালো লাগছে। না, আমার তো সকাল। সত্যি তাই। প্রতিদিন ফারহানার সেই সকালবেলা যে মেসেজ গুলো যায়, গুড মর্নিং মেসেজ গুলো খুব খুব ভালো লাগে। এই আন্তরিকতাটা কই মানুষের, আর তো কিছু লাগে না আমাদের, তাই না? এই ভালোবাসাটুকু, ভালোবাসার ছোঁয়াটুকু, এইটুকুই আমাদের প্রাপ্তি। যাই হোক, চলে যাচ্ছি কবিতায়। তো আমার নিবেদনে এখন, আসলে আমরা প্রত্যেকটা মানুষ এই যে মহলটা চলছে কবিতার, তার মধ্যে আমার মনে হলো একটুখানি এটা আমি পড়ি। জগন্নাথ চক্রবর্তীর একটা কবিতা। আমরা সহজ সাধারণ স্বাভাবিক জীবন বা সহজভাবে চলতে চেষ্টা করি, কিন্তু আদতে পারি কি? যার জন্য জীবনটা আমাদের যেভাবে চলছে সেটাকে অদ্ভুত ভাবে একটা সরল রেখার জন্য মানুষের যে আকুতি, সেই সরল রেখাটাকে আমরা কিন্তু নিতে পারি না। সামান্য একটা সরল রেখার জন্য মাথা খুঁজছি, পাচ্ছি না। পৃথিবীতে কোথাও একটা সরল রেখা নেই। আকাশ অপরাজিতা, নীল কিন্তু গোলাকার, দিগন্ত চক্র নেমিক্রম, নদী আঁকা বাঁকা, পাহাড় এবড়ো খেবড়ো, হ্রদ চ্যাপ্টা, উপকূল বুকে হাঁটা সরীসৃপের মতো খাঁজ কাটা, কুকুরের লেজ কুণ্ডলি, হরিণের সেই ঝাঁকড়া, গরুর খুর দ্বিধা, আর গ্র্যান্ড ট্র্যাঙ্ক রুট উধাও কিন্তু এলোমেলো। দৃষ্টিতে সরল রেখা বোধহয় এখনো জন্মায়নি। যত দাগ সব হয় ডিম, নয় নারকেল, নয় কলার মোচা, বৃত্ত উপবৃত্ত ইত্যাদি। একটাও সোজা নয়, কোনো মানুষই সোজা নয়, তাই বোঝা শক্ত। মাথার উপর সূর্য জবা কুসুম, তিনিও সোজা চলেন না, উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন মাতালের মতো টলছেন, সোজা কিছুই চোখে পড়ছে না। তোমার চোখের ঈষৎ ভাষাও আমার বুকের মধ্যে সে কেমন যেন বেঁকে যাচ্ছে, আর আমার সোজা ইচ্ছেটাও তোমার দ্বিধার মধ্যে কেবলই কৌণিক। সামান্য একটা সরল রেখার জন্য আমরা বসে আছি, সামান্য একটা সরল রেখা। সত্যি বলেছো দিদি, একটা কথা, কেউই সোজা নয়। সত্যি কথা, সত্যি কেউই সোজা সত্যি কথা। নয়। তো মানে সত্যি তাই, জীবনে প্রত্যেকেই আমরা নিজেকে নিজেও বাদ দিতে পারি না,
না না, সবাই আমরা সবাই। নিজেদের কথাই বলছি, নিজেদের হ্যাঁ ভিতরে হ্যাঁ নিজেরাই বলছি। আমরা কেউ হ্যাঁ, সোজা নই, কেউ সোজা সোজা নয়। কেউই সোজা নই। ভীষণ সুন্দর কথাগুলা। একটা ভীষণ প্রশ্ন, ভালো কথা বলেছো। একটা প্রশ্ন করি যে এই সময় কি নিয়ে ব্যস্ত আছো দিদি এখন এই সময়টুকু? আমি তো আসলে আমি একজন শিক্ষিকা, সেই সঙ্গে জানি তো আমি। হ্যাঁ, এখন তো বন্ধ অনলাইন না, স্কুল কি বন্ধ নাকি অনলাইন রিমোট ক্লাস ক্লাস? হ্যাঁ হ্যাঁ। অনলাইনে ক্লাস করাতে হচ্ছে আমাদের। তোমার কপি চেক করতে হচ্ছে, সবই করতে হচ্ছে সেগুলো। আচ্ছা। তো সেগুলো রয়েছে। তারপরে আমারও বিভিন্ন কাজ রয়েছে। আর একটা সময় আকাশবাণীতে কাজ করেছি, দূরদর্শনে করেছি, দূরদর্শনে কিছুদিন আগে গিয়েও একটা কাজ করে এসেছি। তো আমার জীবিকার প্রয়োজনে আমাকে ওখান থেকে খানিকটা সরে আসতে হয়েছে। তো আবৃত্তি, নাটক, সঞ্চালনা এগুলো নিয়ে মঞ্চে কাজ করছি, বা এখন তো অনলাইনে যেভাবে কাজ করা যায় ইউটিউবে হ্যাঁ হেনা হ্যাঁ। তেনা এইভাবে কাজ করে চলেছি নিরন্তর। বাহ। এখন দেখা যাক কোথায় গিয়ে পৌঁছানো যায়। না, এই প্রশ্নটা আমি এখানে করি কারণ আমরা যেভাবে সবাই এই দুঃসময় বলছি এই কারণে যে এখন তো আমরা কিছুটা কাটিয়ে উঠেছি সবাই সবখানে, যে মানে হুম হুম। এই সময়টা তো সবাই আমরা বেশ কম বেশি সবাই বাসায়, মানে এ, বেশি সময়টুকু বাসায় থাকছি। তা একদম এই একদম। জন্যই, হ্যাঁ, এই জন্যই আমি সবাইকে জিজ্ঞেস করি যে যারা আমরা কাজের ভিতরে থাকি সবাই সব সময়, যে এই হ্যাঁ সময়টা আমরা এখন কি করছি। একটু মনে হয় বেশি কাজ হচ্ছে এখন ঘরে থেকে হ্যাঁ, থেকে। এটা ঠিক, এটা ঠিক। মানে বাড়িতে থেকে আমার বেশি কাজ হচ্ছে, বরং বাইরে হ্যাঁ, বেরোলে এত কাজ নাই। ঘরের সাথে সেটাই। কাজ, বাইরের কাজ সব মিলেমিশে একাকার হয়ে গেল। হ্যাঁ, এটাই এটাই সবচেয়ে বরং আহ, আমরা বলি বাবা লকডাউন তুলে আমরা বাইরে বেরিয়ে। আমি তো ওটা বলি যে বাসায় থেকে থেকে বেশি কাজ হচ্ছে, ঘরে হ্যাঁ থাকলে হ্যাঁ যে এত কিছু দেখতে হয়, মানে অনেক কিছু, বাইরে থাকলে তো এত কিছু দেখতে হয় না। দেখতে হলো তো, সংসারের কাজে এখন প্রচুর বেড়ে গেছে। সত্যি ওটাই। তাই। আহ, হ্যাঁ তোমার কাছে আসবো, আমি একটু তাপসের কাছে যাই, আবার তোমার কাছে আসবো, দুটো একসাথে শুনবো। হ্যাঁ তাপস। হ্যাঁ আহ, হ্যাঁ, আমি আর দিদি যেটা নিয়ে আলোচনা করছিলাম হ্যাঁ। যে আমাদের একটু কাজ বেড়ে গেছে, তোমার তো মনে হয় অত কিছু আগেও যা পরেও তা, ঘরে না তো তোমারও কাজ বেড়ে না, গেছে এখন তো নাকি? সব বাড়িতেই সবাইকে এখন সবকিছু শিখতে হচ্ছে। সবকিছু ঘর ঝাড় শিখতে দেওয়া, ঘর হচ্ছে। মোছা থেকে বাসন মাজা সব শিখতে হয়। ওটাই তো আমার মুখ থেকে শুনতে চাচ্ছি। আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে বাইরের কাজই ভালো, ঘরের কাজে বেশি কষ্ট। আমি আসলে ঘরে থাকলে তো কিছু না কিছু দেখতে হয় না, আমি হ্যাঁ ওকে বলি হ্যাঁ। যে একটু প্লেটটা দাও তো, এটা এটা করো তো, একটু টেবিলে একটু খাওয়া দাও তো। ও মানে আমি সেটাই তোমাকে এখন বললাম যে তোমাদের কাজ কি বেড়েছে না কমেছে? তোমাদের মনে হয় আমাদের থেকে বেড়ে গেছে বেশি। আচ্ছা, একদম তাই। একটা প্রশ্ন হ্যাঁ। করি, কখনো কি নিজের কণ্ঠের জাদুতে নিজেই মুগ্ধ হয়েছো? না, কখনো কখনো এই রেকর্ডিং যখন শুনি, প্রথম দিকে মনে হতো ইস, এটা কেমন লাগছে, একটা রেকর্ডিং, ফার্স্ট রেকর্ডিং। মানে আমি যদি কোনো কিছু একটা কবিতা বা দুটো কবিতা রেকর্ড করতে যাই, আমার অনেকটা সময় লাগে। ওই যে যে প্রশ্নটা হলো না, মুগ্ধ হয়েছো, হ্যাঁ। যতক্ষণ না আমি নিজের পরিবেশনে নিজে মুগ্ধ হচ্ছি ততক্ষণ টেক রিটেক চলতে থাকে। যিনি রেকর্ড করছেন তাকে বিরক্ত করি, না আরেকবার করব আরেকবার করব, যতক্ষণ ওই জাদুটা আবার নিজের মধ্যে খুঁজে পাচ্ছি। কারণ ততক্ষণ পর্যন্ত আমি শান্ত পেয়ে যাই আর কি। মুগ্ধ, এইটাই মুগ্ধ হওয়া চলতেই থাকে চলতে যাকে থাকে। বলে। আচ্ছা, এখন কি শোনাবে আমাদেরকে একটা একটা আবৃত্তি একটু একটু হালকা, একটু মজার ছড়া শোনাই। শোনো। হুম। খুব চেনা অবশ্যই। কবিতা, ছড়া, সুকান্ত ভট্টাচার্যের লেখা, হ্যাঁ, ছোটবেলায় পড়া, বড় বয়সে ভালো লাগে। ভালো খাবার। ধনপতি পাল, তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত, তার ওপর ফুলে উঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কুলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে কর পর্দা, সদাই পাহারা দেয় বাইরে সেপাই তার, কাজ নেই তাই শুধু খাই খাই বাইটা, এটা খান সেটা খান, সব লাগে বিদঘুটে, টান মেরে ফেলে দেন
একটু খাবার খুঁটে, খাদ্যে অরুচি তাঁর, সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয়ে জড়সড়, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই, কিসে খেতে উত্তমতি। নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ঠিক ঠিক। তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। সত্যি কথাই। ভালো লাগলো। আমি আবার আসবো তোমার কাছে হ্যাঁ, তাপস। আমি এখন চলে যাচ্ছি অদিতির কাছে। হুম, অদিতি আবার ফিরে আসলাম। হ্যাঁ, কবিতা কিভাবে প্রভাবিত করে তোমাকে বলো? আমি শুধু এইটুকু বুঝি যে আমি যে কথাগুলো খুব অল্প ভাষায় সুন্দর করে বলতে পারি না, কবি সেটা বলে দেন, আর সেটা আমি উচ্চারণ করি। আহ মানে এটাই, মানে আমি সবসময় মনে করি যে আমি তো লিখতে পারি না, উনি আমার কথাগুলো কি সুন্দর করে বলে দেন। আমি কোনো কিছু লিখতে গেলে হয়তো সেটা 10-20 বাক্যে মানে ভরে ফেলবো, সেটা দেখা গেল উনি দুটো বাক্যেই শেষ করে দেন কি সুন্দর ভাবে। তো এইটাই। হ্যাঁ, কবিতা হুম, কবিতা আসলে আমি সবসময় বলি যে মানবতার কথা বলে, কবিতা বলে ভালোবাসার হ্যাঁ। কথা বলে। হ্যাঁ, কবিতা মন খারাপের কথা বলে, কবিতা মন ভালো করার কথা বলে। মানে কবিতা আমার কাছে, মানে আমি আসলে ভীষণ আবৃত্তি পছন্দ করি। আমি নিজে কিন্তু আবৃত্তি করি না কখনোই। শখ করে হয়তো কখনো কখনো কেউ নাই, ১ লাইন ২ লাইন পড়লাম ওরকমই। কিন্তু আমার আবৃত্তি শুনতে ভীষণ ভালো লাগে। এখন কি শোনাবে বলো? এখন শোনাবো খান চমনি এলাহির লেখা ঋতু ভিন্নতায় ভালোবাসা। শোনা। তোমার থাকা না থাকা নিয়ে প্রশ্ন নেই। এখন গ্রীষ্মকাল, বৈশাখের দাবদাহ, ঝড় ঝঞ্ঝা, বজ্রপাত উপেক্ষা করে এই রমনাগির, বটতলা, হাটখোলা, গঞ্জের বাজার সবখানে হালখাতা, বর্ষবরণ উৎসব। যৌবতী হাওয়া লাল পাড়ে সাদা শাড়ি, কপালে টিপ, একতারা দোতারা, নাগরদোলা ও বাউলের বাঁশি বলে যায় নির্জন রাতে কিংবা জনসমুদ্রে তোমার কথা। তাই তোমার থাকা কিংবা না থাকা আমার প্রশ্ন নয়। আমি ঠিক বলতে পারি না থাকবে কি থাকবে না। আমি শুধু সবিনয়ে তোমার পথ চেয়ে অপেক্ষা করতে পারি। একদিন তুমি বর্ষা ভালোবাসতে, গাইতে বর্ষার গান। আষাঢ়ের প্রথম দিনে কি যে তোমার আনন্দ, তুমি নির্ঘাত কদম ফুল হয়ে যেতে। আর তোমার চোখে আমার ভেতর কবিরা ব্যবচ্ছেদ হতো শ্রাবণের শেষ মধ্যরাত পেরিয়ে ভোরের আলো রং অবধি। তখন বর্ষার নদী খাল বিলে জলের পূর্ণতার মতো তোমারও বুক ভাসানিয়া অশ্রু ছিল। তাই ঠিক বলতে পারি না তুমি থাকবে না চলে যাবে। আমি এই শরতের শুভ্র সকালে শিশির ভেজা পায়ে তোমার অপেক্ষায় আছি। তোমার যৌবন এখন নরম কোমল কাশ ফুলের মতো, নদী তীরবর্তী দৃশ্যমান মাঠ পেরিয়ে দূর বহু দূর, যেখানে স্বপ্নরা কিশোরের রঙিন ঘুড়ির মতো ভ্যাপসা গরমে আকাশে থেকে মেঘের সাথে হল্লা করে। এজন্য তোমাকে বলতে পারি না থাকবে না চলে যাবে।
যদি থেকে যাও, হেমন্তের গল্প শোনাবো তোমায়। কোনো এক সরকারি ছুটির দিন বলেছিলে, জানো, হেঁটে হেঁটে কিংবা ভেসে ভেসে মাছেরা সতর্ক ঘুম পাড়ে, কখনো চোখ বুজে স্বপ্নে গায় না গান। যদি তুমি চাও, তবে আমি মাছের মতো ভেসে বেড়াবো তোমার হৃদয়ের জোড়া দিঘি পদ্ম পুকুর, কিংবা ভালোবাসার হাকালুকি হাওর নদী, কিংবা অতল জলে। এবং হেমন্তের সোনালি শস্য আমন ধানের মতো রং মেখে ভর দুপুরে ডাহুকের ডাকের মতো তোমার ডাকে আমার নাম হবে হেমন্তিকা। তাই আজ আর তোমাকে শুধু আমার গল্প বলা নয়, আমার অপেক্ষা তোমার থেকে নতুন পুষ্প পল্লবের। কি বলা যায় এই শীতে তোমাকে নিয়ে? তুমি আমার পৌষের উৎসব, খেজুর রস, চিতই, ভাপাকুলির মতো বিচিত্র পিঠে, বিছানার তুলতুলে উষ্ণ জমিন, কিংবা শীতে বেলি ফুলের গন্ধ মাখা প্রভাতী রোদ। তাই তোমাকে বলতে পারি না, থাকবে না চলে যাবে। উষ্ণতার আক্ষেপ নিও না যদি চলে যাও। ঘৃণার আগে ফুটতে দাও কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল। না হয় আবার একটু দাঁড়াও তারুণ্যের হাট, মায়াবী রমনা গ্রিন, বটতলা, হাটখোলা, রাজপথ, কিংবা অবিরাম খোলা চত্বর। আমি আজ এই বসন্তে তোমাকে আটকাবো না। আমি শুধু লাল রঙে ফাগুনের ফল্গু ধারার মতো আজ তোমাকে চাই। তোমাকে চাই ষড়ঋতুর বিচিত্র রঙে, ভালোবাসার দীর্ঘ ছায়ায়। ধন্যবাদ। চমৎকার, চমৎকার কথাগুলো বেশি সুন্দর। তোমার কণ্ঠে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে কথাগুলো, মানে স্পষ্ট হয়ে ফুটে এসেছে। ধন্যবাদ। ধন্যবাদ অদিতি। আমি চলে যাচ্ছি সমাধির কাছে। হ্যাঁ সমাধি, হ্যাঁ, আবার আসলাম। হ্যাঁ, আচ্ছা, একজন আবৃত্তি শিল্পী হিসেবে কোন ধরনের কবিতা কণ্ঠে ও মনে স্বাচ্ছন্দ্য বোধ করো? মানে গদ্য ছন্দ কবিতা বা পদ্য কবিতা, কোনটা? কোন আসলে ধরনের কবিতা মানে দেখো, তোমার? ছন্দের চেয়ে বড় কথা যে কোন আহ, উম, কবিতার শব্দের কোনগুলো আমার হৃদয়কে নাড়া দিচ্ছে। আমার নাড়া কাছে দিচ্ছে, ওটাই বলছি, হ্যাঁ, স্বাচ্ছন্দ্য, আমার কাছে স্বাচ্ছন্দ্য ছন্দটা, বোধ করো। হ্যাঁ অবশ্যই আমার কাছে ছন্দটা বড় ব্যাপার নয়। যে শব্দগুলো আমার মনকে প্রভাবিত করে, নাড়া দেয়, সেই কবিতা আমাকে বেশি ভাবে টানে। এটা আমার কথা, সবার কথা নাও হতে পারে, কিন্তু আমার সে যেটা মনে হয়। আর আমি নিজের, আমার বোধ থেকে যদি আমি শব্দ উচ্চারণ না করতে পারি, সেটা শ্রোতার কাছে গিয়েও পৌঁছয় না, যেটা আমার পৌঁছায় মনে না, হয়। পৌঁছে না, রাইট। একদম একদম ঠিক বলেছো দিদি। হুম, একদম সুন্দর বলেছে। এটাও আমার মনের কথা যে শ্রোতার কাছে একটা জিনিস বলার পরে সেটা শ্রোতার কাছে যদি পৌঁছায়, সেটাই তো হ্যাঁ। সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা, নিজেকে তো আগে আত্মস্থ হতে হবে হুম। শব্দগুলোর সঙ্গে, ভেতরেকে নিজেকে হ্যাঁ, আহ, পরিচিত, পরিচিত হতে হবে তোমাকে। একদম। এখন আমাদেরকে কি শোনাবে তুমি? এখনো পরপর দুটো শোনাও। পরপর দুটো শোনাও। এখন পরপর দুটো শোনাবো। হ্যাঁ, আচ্ছা, পরপর দুটো শোনাও। আগে তো একটা শোনাই, তারপরে ঠিক মনে আছে। হলে পরেরটা শোনাবো, না হলে তাপসের আচ্ছা, কাছে আবার চলে যাবো। ঘুরে আসবো, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা, আমি অদিতির কবিতার পরে একটা কবিতা বাছলাম, আব্দুস শুকুর খানের জেগে আছি। তোমার উদ্ধত কণ্ঠ শান্ত হলে এই ঘর, গেরস্ত, পৃথিবী, জীবন, এমনকি রক্ত ত্রাস থেমে যাবে। জন্ম জন্ম তোমার সামনে রেখেছি হাজারো আবেদন, জনে জনে, মিছিলে, মিটিংয়ে রেখেছি প্রলুব্ধ কথা, শান্তির জন্য করতল মেলে বসেছি।
তুমি ক্ষুধার্ত হায়নার জিভে চেটে নিচ্ছ সব এই শান্ত সুন্দর পৃথিবীকে তীর বিদ্ধ করে মানুষকে ঠেলে দিচ্ছ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। আমি যুদ্ধাহত রক্তাক্ত পৃথিবী, আমার মানচিত্র জুড়ে রক্ত ছিটে হিংসার শ্বাস, আমার স্বাধীন আকাশে বোমারু বিমান, আমার বুকের পাঁজরে নিরীহ মানুষের লাশ, আমার রূপম শরীরে বারুদের ঘ্রাণ, ঝাঁঝরা হয়ে যাচ্ছে আমার প্রকৃতি, শিল্প, স্থাপত্য। এসব বিষাক্ত কলঙ্ক বহন করতে হবে আমাকে, যুগ যুগান্তর ধরে বহন করবে আমার ভবিষ্যৎ প্রজন্ম, কাল, মহাকাল। বড় লাগছে আমার, বোমার শব্দে ভারসাম্য হারিয়ে ফেলছে কোলের শিশু, বুক পুড়ে যাচ্ছে, ধ্বংস গন্ধ টের পাচ্ছি আমি। আমি তো হিংসার বদলে হিংসা চাইনি কখনো, চেয়েছি প্রেম, ভালোবাসা, শান্তিপূর্ণ সহাবস্থান। তুমি শান্ত হলে সবকিছু শেষ হবে, একদিন উন্মত্ত তৃষ্ণার স্থিতিকরণ হবে, জঙ্গি বিমানগুলো পাখি কণ্ঠে গান গাইতে গাইতে ফুল বসাবে। তুমি মানবতার আঙুল তুললে হাজারো সন্ত্রাসবাদী ও সৈনিকদের হাতের অস্ত্র গলে গলে জল হয়ে যাবে। তুমি সুন্দর হলে পৃথিবীর সুন্দরে সুর বাঁধবে মানুষ, মানবতার আলোতে তোমাকে দেখবো বলে আমি উন্মাদের মতন জেগে আছি, বেঁচে আছি। আমি উন্মাদের মতন জেগে আছি, বেঁচে আছি, বেঁচে আছি। খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে। এরপরে খুব তাপসের ভালো কাছে যাও, লাগছে। ঠিক আছে, আমি আমি আবার পরে তাপসের, অসুবিধা নেই, আমি তাপসের কাছে চলে যাচ্ছি। তাপস কি শোনাবে আমাদেরকে? আমি একটা লেখা শোনাবো, একটা গল্প, খুব ছোট গল্প, মানে অনুগল্প আমরা বলতে পারি। আসলে আজ আমার এখানকার যে কলকাতায় এফএম এর অনুষ্ঠান ছিল, গল্পে গানে খুব ছোট ছোট গল্প পড়া এবং গল্প অনুযায়ী তারপর তার সঙ্গে একটি গান বাজানো। বনফুলের একটি লেখা, অত্যন্ত পরিচিত লেখা বহু মানুষের কাছে। নিম গাছ। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে। চর্মরোগের অভ্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নূতন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটা আর ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির
গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। খুব সুন্দর, খুব সুন্দর। কথাটার ভিতরে অনেক একটা মেসেজ আছে। খুব হ্যাঁ, সুন্দর। আসলে নিম মানে গাছ আর অনুভূতি বাড়ির সেই বউটি, তার মধ্যে কোনো একই, পার্থক্য নেই কোথাও আর পার্থক্য কি। নেই, সেটাই বলেছে। একটা মেসেজ দেওয়া আছে, গল্পটা অনুগল্প হলেও খুব সুন্দর। তাপস, হ্যাঁ, তুমি কি আরেকটা শোনাবে নাকি আমি অদিতির কাছে যাব? যেভাবে ভাবা যায় আর কি, আমার কোনো অসুবিধা নেই আর কি, তাহলে আরেকটা কোনোটাতেই। শোনো, তাহলে পরপর আমি দুটো অদিতির কাছে। তাপস, আম, তাহলে তাপস আরেকটা শোনো, পরপর তাহলে আমি হ্যাঁ, দুটো অদিতির কাছে চলে যাব। বেশ। পরপর দুটো শুনবো। ভালোবাসার কথা, ভালোবাসার কবিতা বলি। কবি হেলাল হাফিজ, তারই একটি কবিতা, তুমি ডাক দিলে। একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল, কত হুলস্থুল অনুটনা জন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমেষে ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছবো, পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব, পথে এতটুকু দেরিও করব না। তুমি ডাক দিলে সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরুদ্যান হব, তুমি রাজি হলে যুগল আহ্লাদে এক মনোরম আশ্রম বানাবো। একবার আমন্ত্রণ পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উজাড় উড়াল, অভয়ারণ্য হবে কথা দিলে, লোকালয়ে থাকবো না আর, আমরণ পাখি হয়ে যাব, খাবো মৌনতা তোমার। বাহ, চমৎকার, চমৎকার। ধন্যবাদ তাপস। হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি অদিতির কাছে। হ্যাঁ, অদিতি, কি শোনাবে আমাদেরকে তুমি? শোনো। এখন আমি পড়ছি নির্মলেন্দু গুণের কিছুই সহজ নহে। ওই পরপর তারই দুটো কবিতা আমি নির্বাচন করেছি। প্রথমটি হচ্ছে কিছুই সহজ নয়। কিছুই সহজ নহে, বেদনা সহজ নহে, বিরহ সহজ নহে, মিলন সহজ নহে। কি তবে সহজ? কিছুই সহজ নহে যদি, নদী কি সহজ? নাকি সহজ কঠিন? সহজ কঠিন ভেবে কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনের বঞ্চনার মুখ তবু কি সহজ? প্রহরে প্রহরে জাগে নিত্য, কঠিনের মুখ জলে চারিপাশে। কেহ দূরে যায়, কেহ কাছে আসে। কেহ করে ঘৃণা, কেহ ভালোবাসে। ভালোবাসা কি সহজ নাকি ঘৃণা? জীবন সহজ নহে, মরণ সহজ কিনা আমরা জানি না। হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি। হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। যখন সহজে কিছু পাই, ভাবি সহজ ছিল পাওয়া। যখন হারাই ভাবি, হায়, এমন সহজে চলে যাওয়া শিখেছে মানুষ। তারপর দূরে বসে সহজের সাথে কঠিনেরে যখন মিশাই, দেখি শুধু জীবন বিষাই নীল নৈসঙ্গের বিষে। বিষ কি সহজ নাকি সহজ অমৃত? সহজ আনন্দ ছিল কি সে মনেও পড়ে না। জীবনের দেনা শুধু বাড়ে চক্রবৃদ্ধি হারে। শুধিতে পারি না ঋণ, বুঝি সহজ ছিল না রাত্রি, ছিল না সহজ কোনো দিন। চমৎকার, সুন্দর। এখন এর পরের কবিতা আকাশ ও মানুষ। কবে থেকে আকাশ দাঁড়িয়ে আছে একা, তার বুক থেকে খসে পড়েছে কত তারা। বেঁচে থাকলে আরো কত তারাই খসবে।
তা নিয়ে কি আকাশ দুঃখ করতে বসবে? না, বসবে না। আমি বলছি, লিখে নাও। আকাশকে তো মহান মানি এ কারণেই, মনুষ্যবধ হলে কি মানুষ তাকে মানত? প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়। আকাশ নির্বিকার, আকাশ কখনো নয়। তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও। হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও। ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ অদিতি। আমি এখন চলে যাচ্ছি সমাধির কাছে। সমাধি। হ্যাঁ, শুনছিলাম, হ্যাঁ, সত্যি তাই, ভীষণ হ্যাঁ, ভালো লাগার একটা ভালো লাগছে দিক আমার। হয়ে গেল। আহ, আমি এখন কি শোনাবে তুমি? শোনো। হ্যাঁ, আমি একটা ছোট্ট গদ্যের অংশ শোনাবো, মানে যেখানে সদ্য প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ, আমরা কবি বলি। কবি তার কবিতা যেমন অনবদ্য, তেমনি ভাবে হুম। শঙ্খ ঘোষের লেখা গদ্য এত সহজ, এত সরল, আর এত প্রাণকে নাড়া দেয়, ভাবা যায় না। তো উম, আমি সুপুরি বনে শাড়ি বলে তার ছোটদের জন্য লেখা বটে, কিন্তু সেটা সকলের লেখা হয়ে দাঁড়িয়েছে। এত সুন্দর তার লেখনী গদ্যে। পড়ো। তার থেকে খানিকটা অংশ, এই যে আহ আমাদের এপার বাংলা ওপার বাংলা ভাগ হওয়া, বা তার আগে ভিটেমাটি ছেপে আসার যে যন্ত্রণা, এ তো অনেকের মনেই রয়েছে। সেই জায়গা থেকে খানিকটা অংশ আমি পাঠ করছি। আজ দ্বাদশী, নীলুদের চলে যাবার দিন। রওনা হতে হবে 3টে, ঘাটে নৌকো বাঁধা, আবারও সেই রহমতেরই নৌকো। আর বছরে এমনি দিনে দালান থেকে ঘাট পর্যন্ত কেবলই নীলু যাওয়া আসা করছিল ঝুম্পু, আলো, রঞ্জুদা, সোনা দিদিদের সঙ্গে। জিনিসপত্র গুছিয়ে রাখা খেলা খেলা কাজে। এবার যেন তেমন কোনো তাড়া নেই, ফিরে যাওয়ার সাড়া নেই। যাবার সময় যাদের সঙ্গে কথা বলবে, যেন কোথাও কোথাও তারা নেই। পায়ে পায়ে নীলু হেঁটে বেড়ায় এ ঘর থেকে ও ঘর, এই পূবের ঘর, পশ্চিমের ঘর, চিলে কোঠার ছাদ। এ কি হতে পারে যে এখানে আর কোনোদিন পা পড়বে না তার? তাদের কোনোদিন যাত্রা করবার জন্য আসন বিছানো আছে ঘরের মধ্যে। মা, বড় মামি রান্নাঘর থেকে ফেরেনি এখনো। মাথা নিচু করে উঠোনের উপর এক মনে পায়চারি করে চলেছেন বড় মামা। দাদু তার নিজের ঘরে বসে কি যেন লিখে চলেছে হিসেবের লম্বা খাতাটায়। দিদিমা একবার একটা ঘট এনে রাখছে আসনের সামনে, একবার একটা জল ভরা কলস, আর মাঝে মাঝে বলছে, আয় রে তোরা, যাত্রা করে নে, দেরি করিস নে আর। আর সেজো মামা একটা ঝুলি ভর্তি গন্ধ লেবু নিয়ে হাঁপাতে হাঁপাতে এসে বলছে, বড় বউঠান তো আবার নৌকো দুলুনি সহ্য হয় না, লেবুগুনি থাকুক সঙ্গে। বড় মামা একবার দাদুর ঘরে ঢুকে নিচু গলায় বলে, আমাদের তো সময় হলো। তাকিয়ে একবার দেখলো দাদু, কথা বললো না কিছু। অল্প একটু চুপ থেকে আবার বলল বড় মামা, আর একটি একটি ভাববেন, পাল্টায় তো সবই, নিজেদের তো সেইভাবে পাল্টে নিতেই হয়। আরো একবার চোখ তুলে তাকায় দাদু, বলে না কিছু। তারপর আবার মন দেয় লাল মলাটের সেই লম্বা খাতায়। ঘর থেকে বেরিয়ে আসবার পর সেজো মামা বলে, ভাববার কিছু নেই, মা বাবাকে নিয়ে যাব আমি কদিন পর, আগে একটু গুছিয়ে তুলি সব। বাইরে থেকে হাঁক দেয় রহমত, তাড়াতাড়ি করেন কর্তারা, জোয়ারের কিন্তু সময় হইল। সেজু মামা তাকে তাড়া দিয়ে বলে, আরে যা তুই, খেয়াল আছে আমাদের। দিদিমা ডাকে সবাইকে, আরে কই এসো সবাই, নাও যাত্রা করে নাও, লগ্ন হইতে। ছোট থেকে বড়, না বড় থেকে ছোট? দিদিমা বলে, হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে বড়, বস তুই আগে বস। বসে পড়ে নীলু আসলে। যাত্রা করা কাজটা খুব শক্ত না,
ওই আসনে বসে বড়দের প্রণাম করতে হবে একে একে, ধান দুব্য মাথায় দিয়ে আশীর্বাদ করবেন তারা। তারপর আমের পল্লব বসানো সিঁদুর মাখানো ঘটের কাছে মাটিতে মাথা রেখে মনে মনে চাইতে হবে বিদায়। আর তারপর সেই কলসের টলটলে জলে নিজের মুখের ছায়া দেখতে হবে নিচু হয়ে, মনে মনে বলতে হবে আবার আসবো। মনে মনে বলতে গিয়েও কথাটা আটকে গেল নীলুর গলায়। সত্যি তো নয় সেটা, ঠিক হবে কি বলা। একে একে ঘর ছেড়ে বেরিয়ে আসে মা, বড় মামি, বড় মামা। সবাই মিলে এগোতে থাকে উত্তর মুখে, খালের দিকে। সঙ্গে সেজো মামা ধরে ধরে নিয়ে চলে দিদিমাকে। ধরতে হচ্ছে, কেননা এতক্ষণে কোন রকম কষ্টের কথা না বলে এই একেবারে শেষ বেলায় দুঃখ করে কেঁদে উঠেছে দিদিমা। সেদিকে আর তাকাতে পারে না কেউ, কারো দিকেই কেউ তাকায় না। একবার শুধু পিছন ফিরে নীলু দেখলো তাদের থেকে অনেকটা দূরে পিছনে পিছনে এগিয়ে আসছে দাদু, ধুতির খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে। জোয়ার আসার একটা মিষ্টি কুলকুল আওয়াজ শোনা যায় খালে কান পেতে থাকলে। সেই শব্দটা শুনতে শুনতে কাদার উপর বিছানো পাটাতনের উপর দিয়ে নৌকায় উঠে বসে নীলু। ওখানে বসে ভালো করে একবার পা ধুয়ে নেয় জলে। উঠতে থাকে সবাই। এতক্ষণে চোখ মুছে নিয়েছে দিদিমা। ভেজা গলায় বলে, নারকেলের পুটুলিটা নিয়েছিলি তো মনে করে? আর কুড়িগুলো? দাদু একবার বলে মাঝিকে, দেরি যেন বেশি না হয় দেখি, আর ফিরবার পর একটা খবর দিস। কাদার মধ্যে লগি ঠেলতে ঠেলতে রহমত বলে, কিচ্ছু ভাববেন না কর্তা, ভয়কে কিচ্ছু নাই, রহমত তো রইলই লগে। পাড় থেকে অল্প অল্প সরতে থাকে নৌকো, দুলতে থাকে মচর মচর। নীলু এরই মধ্যে উঠে বসেছে সইয়ের ওপর। গলইয়ের ওপর দাঁড়িয়ে আছে বড় মামা, মুখে আঁচল চাপা দিয়ে বসে আছে মা আর বড় মামি। এবার পশ্চিম মুখে সরতে শুরু করেছে নৌকো। লগি ছেড়ে রহমত এবার হাল ধরে বসে, বৈঠা বাইতে শুরু করে ইয়াকুব ইয়াসিন। তেজু মামা হাঁক দিয়ে বলে, নীলাই, পরের পুজোয় কিন্তু বিসর্জনটা করব কলকাতায়, পার্ক যেন মুখস্থ থাকে। অল্প একটু হেসে নীলুও বলে চেঁচিয়ে, সেই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, সেই বাড়িতে। চোখের সামনে থেকে সরে যাচ্ছে কাছারি ঘর, মন্ডল, দালান ঘরের ছায়া। ওদের কি আমি প্রণাম করেছিলাম আসবার সময়? ভাবে একবার নীলু। ওই যে একদিন গাছের তলায় ভিজে মাটির ওপর উপুর হয়ে শুয়েছিল নীলু, মনে হয়েছিল সমস্তটাকে পেয়ে গেছে একেবারে বুকের মাঝখানে। সেই রকমই একবার লুকিয়ে পড়ে প্রণাম করবার ইচ্ছে হলো তার। প্রণাম তোমায় মাটি, প্রণাম ওই একলা কোণে স্থলপদ্মের গাছটাকে, প্রণাম ওই পুকুরের পিছল ঘাটকে, প্রণাম ওই খালপাড়ের অনেক দিনের পড়ে থাকা ভাঙা নৌকুকে। এই তো ফলানি বাড়ির ঘাট দিয়ে এগিয়ে চলেছে নৌকো। আর একটু বেরোলেই ঘোষের বড় বাড়ি, সব উত্তরের বাড়ি। আর একটু বেরোলেই লাইব্রেরি। আর তারপরেই তো ওই যে হাটখোলার কোণ। প্রণাম লাঠি, প্রণাম সাঁকো, প্রণাম ঢাক, কাঁসর, টিনের চালা, নিকোন উঠোন, হাটখোলা, প্রণাম। এবার বাঁ দিকে বাঁক নিতে হবে। খাল ছেড়ে এবার নদীতে পড়বে নৌকো। বাঁক নিবার মুখে হাটখোলা কোণে উল্টে রাখা প্রকাণ্ড একটা মাটির জালার উপর বসে সবুজ একটা রুমল ওড়াচ্ছে কে। কে ওটা? চমকে উঠে নীলু দেখে হারুন। ওই তো এখানে এসে বসে আছে হারুন। চিৎকার করে বলে ওঠে হারুন, এই যে আমি নীলাই, এই যে আশিস, আশিস কিন্তু আবার আমনের বার আসবি তো? কি রে, আসবি তো? আবার আসবি? জালার থেকে নেমে যে নদীর পাড় ধরে হাঁটতে থাকে হারুন। মাঝে মাঝে বলে, কি রে
কথা কইস না কেন? আসবি তো? উত্তর দেয় না নীলু। যাত্রা করবার সময় জলের ছায়ায় নিজের মুখ দেখেও বলেনি তো সে উত্তর দেয় না। কিন্তু চলন্ত নৌকার ছই থেকে নিমেষ ধারা তাকিয়ে থাকে হারুনের চোখে চোখে। আস্তে আস্তে অস্পষ্ট হয়ে আসে সেই চোখ, অস্পষ্ট হয়ে যায় হারুন, অস্পষ্ট হয়ে মিলিয়ে যেতে থাকে পিছনে পড়ে থাকা তাদের গোটা গ্রামখানা। বড় মামা বলে, ওই দেখ শুরু হলো বড় সুপুরি বনটা। জানি ওই পর্যন্তই আমাদের গ্রামের সীমা, ব্যাস তারপর শেষ। শেষ, হ্যাঁ শেষ। প্রণাম তোমায়, শেষ। প্রণাম তোমায় এই দ্বাদশীর বিকেল, প্রণাম ওই খালের মুখে নীলু নদীর জলের ঢেউ, প্রণাম তোমায় তুলসীতলা মঠ, প্রণাম ফুলমামি, প্রণাম তোমায় সুপুরি বনের শাড়ি, প্রণাম তোমায় সুপুরি বনের শাড়ি। খুব সুন্দর। জীবন যেখানে যেমন, হ্যাঁ এমনই মানে তো জীবন। এই যে ভিটে মাটি ছেড়ে আসার যে যন্ত্রণা, কি অদ্ভুত ভাবে ফুটে ওঠে। সুনীল গঙ্গোপাধ্যায়ের সাঁকুটা দুলছে আমরা পড়ি, অচিন্ত্য সেনগুপ্তের পূব পশ্চিম পড়ি। এই যে যন্ত্রণাগুলো আমাদের মধ্যে নাড়া দেয়, ভীষণ ভাবে নাড়া দেয়। সেটাই বললাম যে জীবন যেখানে যেমন, এমনই তো মেনে নিতেই হয়। কিছু সত্যি তাই, করার নেই। সত্যি তাই, হ্যাঁ, সত্যি তাই। যখন আমরা এইভাবে যখন আহ চলে আসি আমাদের দেশ ছেড়ে, আমি আমার নিজের কথা চিন্তা করছিলাম, তুমি হুম, যখন পড়ছিলে আমি হুম, অনেক ছোট ছিলাম তখন। আমার এরকম বান্ধবীরা আহ মানে খুব কান্না করতো, অনেক ছোট ছিলাম তো। তা আস্তে 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 সয়ে গেছে দিদি। এই সেই, জন্যই বলি যে হ্যাঁ জীবন হ্যাঁ যেখানে যেমন। আমি হ্যাঁ, কিন্তু ওই ওই আগে আমার 25-27 বছর আগের পিছনে চলে গেছিলাম আমি। সেই, খুব সত্যি ভালো তাই, লেগেছে। সবকিছুর সঙ্গে হ্যাঁ, মানিয়ে নিতে হয় আমাদের, মানিয়ে সবকিছুর সাথে চলাটাই জীবন। মানে চলা, এটাই নামই জীবন। সেটাই বললাম, জীবন যেখানে যেমন আমরা যেটা বলি। খুব সুন্দর হয়েছে দিদি। আমি তাপসের কাছে যাব। আমাদের আহ, শেষ পরিবেশনা। তাপস, তাপস, আহ হ্যাঁ তাপস, তুমি কি শোনাবে আমাদের শেষ এই পরিবেশনা এখন? আসলে দেশ ভাগের কথা হচ্ছে, এবং আজকে আমরা যারা আছি যুক্ত হয়ে, তিনটি দেশ, বাংলাদেশ থেকে বন্ধু আছেন, আমেরিকা থেকে ফারহানা আছে, আমরা আছি ভারত থেকে। কিন্তু কোথাও তো মনে হচ্ছে যে আমাদের মধ্যে কোনো সীমা রেখা নেই, আমরা যেন একটাই দেশ। এবং একটাই অবশ্যই দেশ। এই মুহূর্তে আমাদের একটাই ভাষা, এবং আমাদের এই পরস্পর পরস্পরকে জানবার বা বোঝবার একটাই অস্ত্র, একটাই হাতিয়ার, ভালোবাসা। সেইখান ভালোবাসা। থেকে কিছু লাইন উচ্চারণ করি সুনীল গঙ্গোপাধ্যায় এবং জয়দীপ চট্টোপাধ্যায় থেকে। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি, না কাঁটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে, তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? একদিন ঘুম ভেঙে দেখবো খাঁচা থেকে উড়ে গেছে সব পাখি, সীমান্তে সীমান্তে চলছে রাখি বন্ধন, স্বয়ংক্রিয় রাইফেল সরিয়ে উর্দিধারী সৈনিকেরা মানুষকে শেখাচ্ছে ভালোবাসার গান।
কৃষ্ণচূড়া বিছানো পথে নিশ্চিন্তে হেঁটে যাচ্ছে স্বপ্ন, হাজার শিশুর মুখে খুশির অপার্থিব আলো। একদিন ঘুম ভেঙে দেখব প্রতিটি মানুষের মধ্যে সূর্যের দীপ্তি, চাঁদের স্নিগ্ধতা। প্রত্যয়ী মানুষ নিজেকে ছাড়িয়ে নিজেই পাড়ি দিয়েছে অসীমে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আবার তোমার কাছে আসবো বিদায় নিতে। এখন আমি অদিতির কাছে যাচ্ছি। অদিতি, আহ কেমন লেগেছে আজকের অনুষ্ঠান একটু বলো শেষে তুমি। আমি সবার কাছে একটু একটু করে যাব। তুমি তো নতুন না অবশ্যই আমাদের, ভালো লেগেছে। তুমি আমাদের একজন পরিবারের একজন হয়ে গেছো অনেক আগের থেকেই। হ্যাঁ বলো। হ্যাঁ, সত্যি ভালো লেগেছে, এবং বিশ্ব বাংলা কৃতিকার এই আয়োজনে আবার আমাকে যে আপনি ডাকলেন, আহ তো মানে ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অসময়ে আমাদের যে কবিতা পড়ার সুযোগ, কবিতা শোনার সুযোগ, এত সুন্দর আবৃত্তি শুনলাম। তো সব মিলিয়ে সময়টা খুব সুন্দর কাটলো, দর্শক শ্রোতাদের কাছে যেতে পারলাম, এটা খুব ভালো লাগে আমার সব সময়। তো ভালো লাগছে, কৃতজ্ঞতা অনেক। ধন্যবাদ অদিতি। আমি চলে যাচ্ছি সমাধির কাছে। সমাধি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অদিতি কেমন যে কথা লেগেছে? বললেন, আর সেই সঙ্গে তাপসের কথার সুর ধরেই বলছি, সত্যি ভালো লাগার একটা সময় আমরা অতিবাহিত করলাম। যে এই অস্থির সময়ে আমাদের মন তো যাই বলি না কেন, আমাদের মন তো উচ্চাটন সবারই। তো সেই সময় এই যে একটু উচ্চারণ, এই উচ্চারণের মধ্যে নিজেকে ভালো রাখা, আর সকলের সঙ্গে যেটা এই যে দেশকালের সীমারেখা ঘুচে গেছে। আমরা কে কোথায় জানি না, আমরা কিন্তু মনে হচ্ছে আমরা একটা জায়গায় বসে সবাই কথা বলছি, আমরা কোথাও দূরে দূরে কেউ কোথাও নেই। আমাদের মধ্যে একাত্মীকরণ ঘটে গেছে। এই এই যে একটা ভালোবাসার রেশ, এইটা এইটা এনে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আর আমি তো আগেও অনুষ্ঠান করে গেছি, তোমার এখানে ভীষণ ভালো লাগে, খুব আন্তরিক একটা অনুষ্ঠানের আয়োজন করো। আর এই কৃত্তিকার এই যে অনুষ্ঠান, এটা সত্যি ভালো লাগার, মন থেকে ভালো লাগার একটা ব্যাপার হয়ে যায়। খুব খুব ভালো লাগছে। ধন্যবাদ দিদি, ধন্যবাদ তোমাকে। তাপস, তুমি কিছু বলো, কেমন হ্যাঁ, লেগেছে তোমার? অসম্ভব ভালো লেগেছে। এই যে বিশ্ব বাংলা কৃতিকাকে আমি প্রথমেই আমার আন্তরিক ধন্যবাদ জানাবো, এবং ধন্যবাদ জানাবো সোমাকে বিশেষ করে, কারণ সোমার সূত্রেই তো আমার সঙ্গে বিশ্ব বাংলা কৃতিকা ফারহানার এই যোগাযোগ, এই পরিচয়। এবং এতটুকু সময় আমাদের সঙ্গে আমরা যারা ছিলাম আর কি, আমি, ফারহানা, সোমা, অমৃতা, এত সুন্দর করে মনে হলো যে আজকে প্রথম নয়, বহুদিন আগে থেকে আমরা পরস্পর পরস্পরকে চিনি। আচ্ছা। এই ভালো লাগাটুকু সঙ্গে থাকবে। ধন্যবাদ জানাবো যিনি নেপথ্যে আছেন, হ্যাঁ। প্রযোজক যিনি, সিদ্ধার্থ, তাকে আমাদের ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা সারাক্ষণ কমেন্টস করছেন, উৎসাহ দিচ্ছেন, প্রতিটা কবিতার পরে বলছেন ভালো লাগা খারাপ লাগার কথা সবটাই জানাচ্ছেন, তাদের সকলকে ধন্যবাদ। একটা অদ্ভুত সুন্দর ভালো সময় কাটালাম। হুম হুম। অনেক একদম। ভালোবাসা সবার জন্য। ধন্যবাদ তাপস। আহ তোমাদেরকে তিনজনকে এখানে আসার জন্য বিশ্ব বাংলা এবং কৃতিকার থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি, এবং কৃতজ্ঞতা। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে যে তিনজন আছেন অতিথি, ওনারা ভীষণ ভীষণ ব্যস্ত, তারপরেও আমাদের ডাকে সাড়া দিয়ে ওনারা এখানে উপস্থিত হয়েছেন। সত্যি আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে। আবারও দেখা হবে সামনের রবিবারে। কোনো বাচিক শিল্পী এরকম সুন্দর সুন্দর কবিতা আপনাদেরকে শোনাবে, এবং আশা রাখছি ওনাদের সাথে আবার আমাদের দেখা হবে কোনো একদিন আবারও এই লাইভের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সময়।